শুরু হচ্ছে আসল নকল। মহকুমা জেলের এক নিভৃত সেলে বসে এই কাহিনী শুনেছিলাম। বলেছিল একজন দ্বীপান্তরের আসামি, তারই জীবন কথা। লোকটার বয়স হবে ৩৫, শুকনো দোহারা দেহ, বেশ লম্বা, কি এক অদৃশ্য বোঝার ভারে একটু ঝুঁকে পড়া। গাঢ় তামাটে রঙের মুখের রেখায় রেখায় ঠেকে যাওয়া আর ঠকে যাওয়া জীবনের প্রচুর ইতিহাস লেখা। আমি ফৌজদারি আদালতের আইনজীবী। ক্রিমিনাল কেসে নাম আছে অল্প বিস্তর। লোকটা তার জানা একজনকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিল। মামলার আগে নয়, রায় বেরোবার পর। তার মামলার বিশদ খবর আমি রাখিনি, তবে শুনেছিলাম এমন বিচিত্র কেস এ মহকুমায় আর একটিও আসেনি। মনে মনে একটু কৌতূহল ছিল, তাই জেলের মধ্যে গিয়ে দেখা করলাম। লোকটা ইতল্লাটের নয়, কি জাত তাও জানি না। পরনে জীর্ণ কালো রঙের চুড়িদার পাজামা আর কালো ওয়েস্টকোট, মাথায় ঝাঁকড়া চুল আর মুখে গোঁপদাড়ি। হাত পায়ের পেশিগুলো গোটা গোটা, শক্ত। সবচেয়ে অদ্ভুত তার চোখ দুটো, থেকে থেকে মশালের মতো দপ করে জ্বলে উঠে নিভে যায়। আর সেই চোখে মাঝে মাঝে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু কিছুই দেখে না যেন, অথবা অশরীরী কিছু লক্ষ্য করে। সেই সময় লোকটার দিকে তাকালে গা ছমছম করে ওঠে। তার সেলের সামনে গিয়ে যখন দাঁড়ালাম, হাতে পায়ে ডান্ডা বেড়ি ঝমঝম আওয়াজ করতে করতে সে তখন ছোট্ট সেলটার মধ্যেই অশান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। জেলার বলল, তোমার ব্যারিস্টার বাবু এসেছেন। লোকটা মশাল জ্বালা চোখে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হেসে সহজভাবে বলল, ভেতরে আসুন কর্তা। জেলার সেল খুলে দিল। ভেতরে গেলাম। লোকটা সোজাসুজি বলল, আপিল করতে চাই ব্যারিস্টার বাবু। খুনের চার্জ তোমার বিরুদ্ধে। সাজামুখো ভাবে বলে মনে হয় না। সাজা বদল তো হতে পারে। মানে? কালাপানির বদলে ফাঁসি তো হতে পারে। আপনি আমার ফাঁসির জন্য আপিল করে দিন ব্যারিস্টার বাবু। কিছুক্ষণ ধ হয়ে রইলাম। এ কেমন মানুষ, যেচে ফাঁসির দড়ি গলায় পড়তে চাইছে? কয়েদি মানেই একটু অপ্রকৃতিস্থ হয়, কিন্তু এ লোকটা আগাগোড়াই অপ্রকৃতিস্থ নাকি? না জীবনের প্রতি বীতস্পৃহ? লোকটা ঝমঝমিয়ে একেবারে আমার সামনে এসে বলল, আমি জানি কর্তা, ও হাকিমরা আপনার কথা শোনে। আপনি আমার হয়ে আপিল করে দিলে ও ঠিক ফাঁসি হয়ে যাবে। কালাপানি গিয়েও তো কত লোকে ফিরে আসে, তুমি ফাঁসি চাইছো কেন? কেমন অসহিষ্ণু গলায় লোকটা বলে উঠল, সে তো ঢের দেরি কর্তা। সে যাবার সময় বলেছিলাম আমিও জলদি যাচ্ছি। আমার কথার খেলাপ হয়ে যাচ্ছে হুজুর। সে ভাবছে রূপলালটা বেঈমান। তার মশাল চোখ দপ করে জ্বলে উঠল, আর দেখতে দেখতে নিভে গেল। তারপর সেই বর্ণহীন চোখের স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দেওয়ালের দিকে, যেন অশরীরী কাউকে দেখছে। গাটা আমার ছমছম করে উঠল। তবু বললাম, কে তোমায় বেঈমান ভাবছে? কার কথা বলছো? আস্তে আস্তে সহজ হয়ে এলো সে। তারপর বলল, গোড়া থেকেই বলি, শুনুন তবে। সেদিন সেই অদ্ভুত কয়েদির মুখে
আরো অদ্ভুত যে কাহিনী শুনেছিলাম সেটা অপ্রাকৃত কি অলৌকিক না একান্তই আজগুবি, তা আপনারাই বিচার করুন। আমি শুধু রূপলালের সেই আশ্চর্য কাহিনী শুনিয়ে যাচ্ছি। পছিয়ার মাঠে ছোট ছোট তাঁবু পড়েছে। প্রতি বছর শীতের শুরুতে নানান জায়গা থেকে বেদের দল এই গায়ে এসে আস্তানা পাতে। পছিয়ার মাঠই হলো তাদের ডেরা। মেলা বসে, বেদের দল বাজির খেলা দেখায়, লোকের হাতের রেখা বিচার করে, আর বেদেনীরা রঙিন পুঁতির মালা আর কুলো ডালা বিক্রি করে। তারপর বসন্তকাল পড়লেই মৌসুমী পাখির মতো সব উধাও। পছিয়ার মাঠে এবছর এসেছে এক আজব দল। পায়ে হেঁটে নয়, 7টা মোষের গাড়ি বোঝাই করে। এরা সার্কাস দেখায়। 3টে ক্লাউন মজার চেহারা নিয়ে অনবরত তামাশা করে। বাঁদর, কুকুর, ছাগল সাইকেল চালায়, টিয়া পাখি কথা বলে, আরো কত কি। এই দলের প্রধান আকর্ষণ যে সে হলো কালা জাদুঘর। অন্ধকার তাঁবুর মধ্যে শুধু একটা মোমবাতির আলোয় মুখ দেখে সে মানুষের ভবিষ্যৎ ঠিক ঠিক বলে দিতে পারে। ছোট ছোট তাঁবুগুলো থেকে একটু তফাতে ওই যে তাঁবুটা, ওটাই সার্কাসের আসর। বেলা দুপুর গড়িয়েছে, সূর্য মাথার ওপর হেলেছে। বড় তাঁবুর সামনেটায় লোকের ভিড় ক্রমশ বাড়ছে। আশেপাশের 5খানা গাঁ থেকে লোক এসেছে। পায়ে পায়ে ধুলো উঠছে যেন দিনের কুয়াশা। তাঁবুর দরজার সামনে একটা উঁচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে একজন ক্লাউন মাথায় ঠোঙার মতো রঙিন টুপি পরে ঝাঁঝর করতাল হাতে চিৎকার করে ছড়া কাটছে। এসো ভাই, দেখে যাও, হাজার মজা লুটে নাও। 2 আনাতে দেখবে খাসা, ক্যা মজাদার রং তামাশা। আর 2 আনা ফেললে পরে কালা জাদুঘরের ঘরে। জাদুতে ভাই জানতে পাবে, রাজা হবে না ফকির হবে, রাজা হবে না ফকির হবে, রাজা হবে না ফকির হবে। ছড়ার শেষে ঝমর ঝমর করতালের আওয়াজ। ক্লাউনের ডান পাশে বসে আছে থলথলে চেহারার একজন আধবয়সী লোক। সামনে ডালার ওপর ফুটো করা একটা বাক্স। তার কাজ শুধু দর্শকের হাত থেকে পয়সা নিয়ে সেই ফুটোর মধ্যে ফেলে দেওয়া। আর বাঁ পাশে দাঁড়িয়ে আছে কালা জাদুঘর। কালো স্যাটিনের চুড়িদার পাজামা পরনে, গায়ে কোমর পর্যন্ত খাটো কালো ওয়েস্টকোট, মাথায় কালো স্যাটিনের রুমাল বাঁধা, আর চোখে জলদস্যুর মতো চশমা প্যাটার্ন মুখোশ। কালো পোশাকে মোড়া লম্বা দেহটা তার স্থির হয়ে আছে। ওই আমাদের রূপলাল, 5 বছর আগেকার রূপলাল। তখন 30 বছরের জোয়ান। উৎসুক দৃষ্টিতে রূপলাল তাকিয়ে আছে ভিড়ের দিকে। গাঁয়ের দেহাতি লোকদের ভিড় তাঁবুতে আগে ঢোকার জন্য ঠেলাঠেলি করছে। রূপলালের উৎসুক চঞ্চল দৃষ্টি স্থির হয়ে গেল এক জায়গায়। হ্যাঁ, আজও এসেছে ওরা। বুড়োর হাত ধরে সেই মেয়েটি ভিড়ের পেছনে দাঁড়িয়ে আছে। আজ নিয়ে ওরা 3 দিন এলো, অথচ তাঁবুর ভেতরে পা দেয়নি একদিনও। বুড়োকে দেখলে গরিব চাষি বলেই মনে হয়। মাথার চুলগুলো একেবারে সাদা, কিন্তু মেয়েটা যেন টাটকা মৌসুমী ফুল। বছর 17-18 বেশি বয়স হবে না। নতুন কচি পাতার মতো শ্যামলা রং, ঢলঢলে মুখ, চুল বাঁধেনি। মেঠো হাওয়ায় বারবার মুখে এসে পড়ছে। বুড়োটা তো তাকিয়ে আছে রূপলালের দিকেই, কিন্তু মেয়েটা কেন তাকাচ্ছে না? কেন সে অপলক চোখে একটা বাদাম গাছের দিকে তাকিয়ে রয়েছে? ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে এলো।
বড় তাঁবুর ভেতরটা প্রায় ভর্তি। খেলা এক্ষুনি শুরু হবে। আসর জমানোর জন্য ক্লাউন ভেতরে চলে গেছে বাক্স নিয়ে সেই থলথলে চেহারার লোকটিও। প্ল্যাটফর্মের ওপর একা রূপলালের খেলা শেষের দিকে। মেয়েটির হাত ধরে গেল বুড়ো। রূপলাল আর যেচেই বলল, খেলা দেখবে নাকি? বুড়ো ঘাড় নেড়ে বলল, না। মেয়েটার দিকে তাকিয়ে রূপলাল বলল, আরে পয়সা লাগবে না, দেখোগে যাও। কিন্তু এত বড় প্রলোভনেও মেয়েটা চঞ্চল হলো না। একটু বিষণ্ণ হাসি হেসে বুড়ো বলল, না জাদুকর, খেলা দেখবার লগে আমি আসি নাই। আমার দরকার তোমার সাথে একটু নিরিবিলি চাই। নিরিবিলি? তাহলে সন্ধ্যের পর আমার তাঁবুতে এসো। মেয়েটা কেমন যেন ভয় পেয়ে বুড়োর হাত চেপে ধরে বলল, না না, রেতের বেলা পছিয়ার মাঠে দানরা আসে। আচ্ছা তবে থাক, আমি যাব। ঘর কোথায় তোমার? উত্তর দিল বুড়ো, ওই শালতলিতে। খুশিদের ঘর বললে দেখিয়ে দিবে। খুশিকে? এই যে আমার মেয়ে। ঠিক যাবে তো কথা? চলে গেল মেয়েকে নিয়ে বুড়ো। আশ্চর্য, এতক্ষণ তাকিয়ে রইল মেয়েটা রূপলালের দিকে, কিন্তু কোনো ভাবেরই ছায়া পড়ল না তার চোখে। মেয়েটির দেহে যৌবন এসেছে, কিন্তু মনের বয়স কি হয়নি? যাকে বলে পুরো দস্তুর বেদে রূপলাল হলো তাই। বাপ মা কে, কোথাকার লোক জানে না। জ্ঞান হওয়া থেকে ঘুরছে বেদের দলের সঙ্গে, বড় হয়ে উঠেছে তাদেরই আওতায়। এ দল থেকে ও দল, এ গ্রাম থেকে ও গ্রাম। ছোটবেলায় দড়ির ব্যালেন্স শিখেছিল। সরু দড়ির উপর দাঁড়িয়ে কসরত দেখাতো মেলায় 18 বছর বয়স অবধি। তারপর ভিড়ে গেল এক নেপালি বৌদ্ধ তান্ত্রিকের সঙ্গে, পাক্কা 6 বছর। এই 6টা বছর রূপলালের জীবনে সবচেয়ে বিচিত্র অধ্যায়। তার জীবনের মোড় ঘুরে গেল এই 6 বছরে। নেপালি তান্ত্রিক ছিল জ্যোতির্বিদ, আর জ্যোতির্বিদ্যায় পারদর্শী। শুধু মুখ আর কপালের গঠন দেখে লোকের ভূত ভবিষ্যৎ আশ্চর্যভাবে গণনা করতে পারত, আর কথা কইত মৃত আত্মাদের সঙ্গে, বিশেষ করে যাদের মৃত্যু হয়েছে অপঘাতে, সেই সব নিম্ন স্তরের প্রেতাত্মাদের সঙ্গে। এহেন তান্ত্রিকের অনুগত চেলা হয়ে রূপলাল গুরুর সঙ্গে চলে গেল তিব্বতের মঠে। 5.5 বছর বাদে যখন আবার ফিরে এলো বেদের দলে, তখন সেই দুর্লভ বিদ্যা তার সম্পূর্ণ আয়ত্ত হয়ে গেছে। সে শিখেছে প্রেতাত্মাদের আবাহন করতে, আর তাদের সাহায্যে জীবিত মানুষের ভবিষ্যৎ জেনে নিতে। এখন থেকে রূপলালের রূপ হলো অন্য, পেশা হলো ভিন্ন। মিশমিশে কালো স্যাটিনের আঁটো সাঁটো পোশাকে সেজে সে যখন অন্ধকার স্টেজে এসে দাঁড়ায়, হলদে মোমের আলোয় তাকে দেখে দর্শকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই থেকে তার নাম হলো কালা জাদুঘর। সন্ধ্যের পর নিজের তাঁবুতে বসে একটু জিরিয়ে রূপলাল বেরিয়ে পড়ল শালতলির উদ্দেশ্যে। জায়গাটা পছিয়ার মাঠ থেকে মাইলটাকের মধ্যে। খুশিদের বাড়িটা জিজ্ঞেস করতেই পাওয়া গেল। বাড়ি বলতে 2 মেটে ঘর আর উঠোন। রূপলাল তার কালো পোশাক পরে আসেনি, তাই বুড়ো প্রথমে চিনতে পারল না। তারপর ডেকে বসালো ঘরের মধ্যে। ডেকে আনলো খুশিকে পাশের ঘর থেকে। বলল, এই এর লগেই তোমায় কষ্ট দেওয়া জাদুকর। মেয়েটার কপালে কি লেখা আছে ভালো করে দেখে বলে দাও। আচ্ছা, এই ব্যাপার। তা কাল তোমার মেয়েকে তাঁবুর মধ্যে নিয়ে গেলেই তো পারতে।
সাদা মাথা নেড়ে বুড়ো বলল, না জাদুঘর, ওখানে ভয় খুশি ভড়কে যেত। তুমি ঘরেই দেখে দাও, তোমার পাওনা আমি ডবল দেব। ঘরের কোণে কাঠের পিল সুজে একটা প্রদীপ জ্বলছিল। পকেট থেকে হলদে মোমবাতি বের করে প্রদীপ থেকে জেলে নিল রূপলাল, আর ফোঁ দিয়ে নিভিয়ে দিল প্রদীপটা। তারপর এসে বসল খুশির মুখোমুখি। হলদে মোমের আলো খুশির মুখের উপর ফেলতেই চমকে উঠল রূপলাল। ডাগর ডাগর দুই চোখের তারায় মনই নেই, আলোহীন ভাষাহীন বোবা দুই চোখ। খুশি তাহলে অন্ধ? এতক্ষণে বুঝল রূপলাল। সার্কাসের তাঁবুর সামনে তার দিকে তাকিয়েও ওই চোখ দুটো কেন তার সঙ্গে কথা বলেনি। রূপলাল প্রশ্ন করল, খুশির চোখ এমন হয়েছে কতদিন থেকে মোড়ল? জন্ম থেকেই। তাই তো পোড়া কপালির কপালে লেখনটা জানতে চাইছি কর্তা। হাতখান দেখা খুশি। রূপর ছুরি পরা একখানা হাত অসংকোচে এগিয়ে এলো রূপলালের দিকে, আর রূপলালেরও একখানা হাত আপনা থেকেই তুলে নিল এক মুঠো তুলোর মতো সেই নরম হাতখানিকে। কয়েক মুহূর্ত, তারপরে খুশির হাতখানা ছেড়ে দিয়ে বলল, আমি হাত দেখি না, মুখ দেখে বলি। মশাল জ্বলা দুই চোখের দৃষ্টি খুশির মুখের উপর কেন্দ্রীভূত করে রূপলাল চেয়ে রইল, আর স্পষ্ট দুর্বোধ্য ভাষায় তন্ত্রের মন্ত্র আওড়াতে লাগল। মাঝে মাঝে কাঁপতে লাগলো হলদে মোমের শিখা। বাইরে ঝিঁঝি ডাকা রাত মুহূর্তের পর মুহূর্ত চলে যাচ্ছে। দুর্বোধ্য তিব্বতী ভাষায় তন্ত্রমন্ত্র রূপলালের চাপা গম্ভীর গলায় ক্রমশ দূরের ঘণ্টার ধ্বনির মতো মিলিয়ে আসতে লাগল। কেঁপে ওঠা মোমের আলোয় খুশির ছায়াও পেছনের মেটে দেয়ালে কাঁপতে লাগলো, আর তার মনে হতে লাগলো ঘরের আবছা অন্ধকারে ছায়া ছায়া মূর্তি ধরে কারা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে, ফিস ফিস করে কথা বলছে। স্থির হয়ে বসে আছে খুশি, দৃষ্টিহীন দুই চোখ মেলে। মোমবাতির হলদে আলোয় মুখখানা তার অসম্ভব ফ্যাকাশে দেখাচ্ছে। এই শীতের রাতেও কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। রূপলাল বুঝতে পারল তার উপর প্রেতাত্মার ভর হয়েছে। তার চোখের মশাল যেন আরো উগ্র হয়ে উঠল। সেই উগ্র চোখের দৃষ্টি খুশির ফ্যাকাশে চোখের উপর কেন্দ্র করে রূপলাল তার শেষ মন্ত্রোচ্চারণ করল। বুড়ো দেখতে পেল না, কিন্তু রূপলাল স্পষ্ট দেখল খুশির মুখখানা শুকনো পাতার মতো ক্রমশ কালো হয়ে আসছে। মাথার উপর চক্কর দিচ্ছে একটা বাদুড়। আশেপাশে কিলবিল করছে বিষধর সাপ। সেই ছবি দেখতে দেখতে অস্থির হয়ে উঠল রূপলাল। তার চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। এ কি দেখল সে? এই যে অমঙ্গল, ভয়ানক অমঙ্গলের লক্ষণ। সে তো স্বপ্নেও ভাবতে পারেনি যে খুশির মতো সুন্দর সরল পবিত্র মেয়ের ভবিষ্যৎ জীবনে
এমন বিশ্রী অমঙ্গল, এমন মর্মান্তিক দুঃখ লুকিয়ে ওত পেতে আছে। অস্থির হয়ে রূপলাল পকেট থেকে ধূপের মতো একটা পদার্থ বার করে জ্বালিয়ে দিল। সুগন্ধি ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো। সেই ধোঁয়ায় অশরীরী প্রেতাত্মার দল ঘর থেকে একে একে বিদায় নিল। সহজ আর হালকা হয়ে এলো ঘরের বাতাস। স্বাভাবিক হয়ে এলো খুশির মুখের রং। রূপলাল প্রদীপ জেলে মোমবাতিটা নিভিয়ে দিল। এতক্ষণে বুড়ো মোড়ল নড়ে চড়ে বসল। সংশয় আর অনিশ্চয়তায় কাঁপা গলায় বলল, কি দেখলে জাদুকর আমার খুশির মুখে? তোমার কালা জাদুবিদ্যের দিব্যি, সত্যি কথা বলো। কিন্তু সত্যি কথাটা রূপলাল বলতে পারেনি। বলতে শুধু মুখেই বাঁধেনি, মনেও বেঁধেছিল। বলেছিল সে উল্টো কথা। হাসি মুখেই রূপলাল বলেছিল, ভালোই দেখলাম মোড়ল, মেয়ে তোমার সুখী হবে, খুব সুখী হবে। দুঃখের আঁচড়টি ওর গায়ে লাগবে না। যদি যদি কি? খুশির ঢলঢলে মুখের দিকে তাকালো রূপলাল। টিকলো নাকের রূপর নাকছাবি চিকচিক করছে। দেখতে পায় না, তবু বোবা চোখ মেলে তাকিয়ে আছে রূপলালেরই দিকে। বড় মায়া, বড় মমতা হলো রূপলালের। বলল, যদি কেউ ওকে জীবন ভর আগলে রাখে। ভারী কথা বললে। কে আগলে রাখবে গো সারা জীবন? কানি মেয়েকে কে নেবে? নেবে বই কি, সময় হলে ঠিক নেবে, আদর করে নেবে। সত্যি বলছো জাদুকর? হ্যাঁ, মিথ্যে বলে লাভ। বুড়োর মুখখানা জল জল করে উঠল, আর অকারণে আঁচল দিয়ে মুখখানা ঘষে ঘষে লাল করে তুলল, না লাল মুখখানার রং মোচবার চেষ্টা করতে লাগলো, একমাত্র খুশিই জানে। যাবার সময় বুড়ো ট্যাঙ্ক থেকে একটা গোটা টাকাই বার করে দিল। হেসে ফিরিয়ে দিয়ে রূপলাল বলল, এখন থাক, আমার পাওনা আমি চেঁচেই নেব। খুশি, চলি। হ্যাঁ, ছোট্ট জবাব এলো। এসো জাদুকর। উঠোন অব্দি এগিয়ে দিল খুশি। যাবার আগে রূপলাল বলল, আমাকে তোমার ভয় লাগে না খুশি? আমি ভূত নামাই, দানও নামাই। তখন থেকে আর ভয় লাগে না। কখন থেকে? একটু চুপ করে থেকে আবছা গলায় খুশি বলল, সেই যখন তুমি আমার হাত ধরলে। ভারী মিষ্টি আওয়াজ খুশির। সেই আওয়াজের মিঠে রেশ কানে নিয়ে রূপলাল চলে গেল। দোলের সঙ্গে কবে ভেসে পড়বো কে জানে, তখন কি হবে? হ্যাঁ। উত্তরে খুশি রূপলালের হাতটা জোরে চেপে ধরে। প্রশ্নটা রূপলাল যেন খুশিকে করে না, করে নিজেকেই, কিন্তু উত্তর আর মেলে না। তারপর ফাল্গুনের শেষে চৈত্রের গোড়ায় পছিয়ার মাঠ থেকে তাঁবু তোলা শুরু হয়। 7-7টা মোষের গাড়ি বোঝাই হয়ে ধুলোয় ধুলোয় পছিয়ার মাঠ অন্ধকার করে আবার চলতে শুরু করে। সে গাড়িতে সবাই ছিল, ছিল না শুধু রূপলাল। রূপলাল রয়ে গেল সেই শালতলিতেই। বুড়ো মোড়ল প্রথমে বিশ্বাস করতে চায়নি। জন্ম কানি মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় নাকি? কিন্তু রূপলাল যখন নাছোড়, তখন আনন্দে কেঁদে ফেলল বুড়ো। বলল, তুমি আমায় বাঁচালে জাদুকর। আমার আর কতদিন বলো? পোড়া কপালির ভাবনায় রেতে আমার ঘুম ছিল না, মরতে সুখ ছিল না। অবাক হয়ে গেল শালতলির লোকেরা।
কানি মেয়ে খুশির বিয়ে, যার তার সঙ্গে নয়, সার্কাস পার্টির কালো জাদুঘরের সঙ্গে। বাসর রাতে খুশি চুপি চুপি বলল, আমার লেগে তুমি এ কি করলে জাদুকর? এখনো তুমি আমায় জাদুঘর বলেই ডাকবে? তুমি জাদুকরই তো, সেই প্রথম দিন থেকে আমায় শুদ্ধ জাদু করে চলেছ। রূপলাল পরম আদরে রূপর নাকছাবি পরা টিকলো নাকটি নেড়ে দিল। তারপরের বছরই বুড়ো মোড়ল মারা গেল। বেদেও ঘর বাঁধল। সে ঘর 2-10 দিনের নয়, চিরদিনের। জীবনটা যে এমন ভাবে হঠাৎ মোড় ঘুরে যাবে, রূপলাল কি তা জানত? রূপলাল কি ভেবেছিল ত্রিসংসারে যার কেউ নেই, এই শালতলিতে তার সবচেয়ে আপনজন জুটে যাবে? আর খুশিও কি কোনোদিন স্বপ্ন দেখেছিল সারাটা জীবন তাকে কেউ আগলে রাখবে? শালতলির বসন্তকাল কখন যে দুটি মন রাঙিয়ে দিল তা কেউ জানে না। রূপলাল খুশিও জানে না। খুশির মন থেকে ভয়ের ছায়া ধুয়ে মুছে গেছে, আর রূপলালও ভুলে গেছে খুশির অশুভ ভবিষ্যতের ইঙ্গিত। ঠিক এই সময়ে নিতাইয়ের সঙ্গে দেখা। ঝুমকির ধারে বসেছিল ওরা, একেবারে পাড় ঘেঁষে একটা বাবলা গাছের তলায়। বেলা তখন ঢলছে। ওপারের হিজল বনের আড়াল থেকে কি যেন মুঠো মুঠো সোনার আবির ছুঁড়ে এপারের সাথে হোলি খেলছে। রূপলাল আর খুশি যেন জেগে জেগে স্বপ্ন দেখছিল। স্বপ্নটা ভেঙে গেল একটা মিঠো গলার সুরেলা আওয়াজে। আওয়াজটা দূর থেকেই আসছে। রূপলাল তাকিয়ে দেখল ডিঙি বেয়ে একটা মানুষ এপারের দিকে আসছে, আর গলা ছেড়ে গান ধরেছে। কি জ্বালা হায় রে কি জ্বালা, গলাতে জড়িয়ে গেল বন ফুলের মালা, হায় রে কি জ্বালা। ডিঙিটা কাছাকাছি আসতে রূপলাল দেখল পাতলা বানা একটা ছোকরা ডিঙি বাইছে। বয়সে তার চেয়ে 2-4 বছরের ছোটই হবে। নিকষ কালো চেহারা, মুখখানা যেন পোটোর হাতে গড়া। ঝাঁকড়া বাবরি চুলগুলো হাওয়ায় উঠছে। হালকা গেরুয়া রঙের খাটো ধুতি সরু মাজায় আঁট করে বাঁধা, গায়ে সেই রঙেরই ফতুয়া। একটা আশ্বাওড়া ঝোপের পাশে ডিঙিখানা বাঁধল সে। তারপর বাবলা তলায় চোখ পড়তেই গানটা তার থেমে গেল। শুধু গান থেমে গেল না, লোকটার নড়াচড়া, এমনকি নিঃশ্বাসটুকুও যেন থেমে গেল। খুশি হঠাৎই চঞ্চল হয়ে বলে উঠল, চলো ঘরে যাই। কেন বলতে কি? কে যেন প্যাট প্যাট করে তাকিয়ে আছে। অবাক হয়ে গেল রূপলাল অন্ধ খুশির কথা শুনে। সত্যি তো, লোকটা এদিকেই তাকিয়ে আছে। পথে ঘাটে তাকায় তো কতজন, কই খুশি তো টের পায় না। আজ টের পেল কেন? আর ওকে যে টের পাওয়ালো সে লোকটাই বা কে? খুশি রূপলালের হাতে নাড়া দিয়ে বলল, ও ওঠো ওঠো। কিন্তু ওরা উঠে যাওয়ার আগেই ডিঙির লোকটা একেবারে কাছাকাছি এগিয়ে এসেছে। হাসি মুখে বলল, আরে কালা জাদুকর না? রূপলাল জবাব দেওয়ার আগেই লোকটা নিজেই ঘাড় নেড়ে বলল, চিনতে আমার ভুল হয়নি, গেল শীতে বাদামতলার মেলায় দেখেছিলাম, আমি নিতাই গুনিন। গুনিন? রূপলালের মনে হলো গুনিন না হয়ে কবিয়াল হলেই নিতাইকে মানাতো ভালো। চোখ দুটো তার সদাই হাসছে। রূপলাল বলল,
কিসের গুণিন? তা বলতে পারেন, সাপে কাটলে আমি ঝাড়ফুঁক করি, বাতের ব্যথা আরাম করি, বাঁজা মেয়ে ছেলেকে ওষুধ দিই, আর কোনো কাজ না থাকলে ঝুমুর গেয়ে বেড়াই। গলা খুলে হেসে উঠল নিতাই। নিতাইয়ের চোখ দুটো শুধু হাসে না, সে নিজেও এমন হাসে যে বোঝা যায় মানুষটা দিলদরিয়া, একটু খ্যাপাটেও বটে। মজা লাগলো রূপলালের। হাসি থামিয়ে নিতাই জিজ্ঞেস করলো, সঙ্গে উঠি কে ওস্তাদ? আমার পরিবার। মোড়ল বুড়োর মেয়ে খুশি না? তা বেশ, তা বেশ। গলা ছেড়ে আবার হেসে উঠল নিতাই। রূপলালের হাতে টান দিয়ে অসহিষ্ণু গলায় খুশি বলল, কি হলো, ঘরে চলো। তা বলছি, ঘর কোথায় ওস্তাদ? শালতলিতে? নিতাই প্রশ্ন করল। কিন্তু সালতলিতে তোমায় তো আগে দেখিনি। খুশিকে চেনো নাকি? তা চিনি বই কি ওস্তাদ, হাসিকেও চিনি, খুশিকেও চিনি, জীবনটাই যে হাসি খুশির মেলা গো। হাতে আবার টান পড়তেই রূপলাল দেখল উল্টো পথে খুশি দুপা এগিয়ে গেছে। পিছু নিল সে। বাবলাতলায় দাঁড়িয়ে নিতাই চেয়ে রইল সেই দিকে। তারপর আচমকা গলা ছেড়ে গান ধরল। অলসই কানে এমন হয়েছে মন চাটন, বুঝিল বশীকরণ, জানে চিকন কালা, হলো এ কি জ্বালা, হায় রে এ কি জ্বালা। Downloaded from bengali-mp3.com. Keep visit to us for various Bengali audio stories. Thank you. দুই দিন বাদে একদিন দুপুরে উঠোনের বেড়ার ওপার থেকে ডাক শোনা গেল। ওস্তাদ, বলি ও ওস্তাদ, ঘরে আছো নাকি? ঘরেই ছিল রূপলাল। ক্ষেত থেকে ফিরে সবে স্নান খাওয়া সেরেছে। বেরিয়ে এসে দেখল নিতাই গুনিন। বলল, এ ভোর দুপুরে কি মনে করে গুনিন? কপালের ওপর থেকে ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে নিতাই বলল, কথা আছে ওস্তাদ, আগে দাওয়া একটু বসতে বলো। নিতাই অবশ্য রূপলালের বলার অপেক্ষা রাখল না, নিজেই এসে চেপে বসল। তারপর ফতুয়ার পকেট থেকে লাল লণ্ঠন সিগারেট বার করে একটা রূপলালকে দিল, একটা নিজে ধরালো। কিছুক্ষণ ধোঁয়া ছেড়ে তারপর আসার কারণটা বলল। আমি জানি ওস্তাদ, কালা জাদুবিদ্যায় তুমি কত বড় গুণী। ওস্তাদ, তোমার ওই মহাবিদ্যাটা আমাকে শেখাতে হবে। সে কি নেতাই, আরে তুমিও তো গুনিন, কত বিদ্যে তোমার জানা। ধুর ধুর, কিচ্ছু না ওস্তাদ, আমার একটাই বিদ্যা জানা, আর বাকি সব বুজরুকি। কোন বিদ্যে? মা ধূমাবতীর বিদ্যা, রূপ বদল। ওটা কোন বিদ্যে গুনিন? শিখলে কোন ক্ষমতা বাড়ে? সে বড় মজার বিদ্যা ওস্তাদ, সে তোমায় আমি শিখিয়ে দেবখন, কিন্তু আগে তোমার বিদ্যাটা আমায় দেবে, তুমি বলো। দেব না কেনে, তবে কালা জাদু বিদ্যে ও বড় ভজকট, ভূত পেরেতের কারবার শিখতে কিন্তু সময় লাগে। তা লাগুক। বলে ফতুয়ার পকেট থেকে আরো কয়েকটি জিনিস বার করলো নিতাই। একটা নতুন ছোট কলকে, সিকি তোলা গাঁজা, লাল সুতো 1 গজ, 5টা কড়ি আর 5টা টাকা। জিনিসগুলো রূপলালের পায়ের কাছে রেখে দিয়ে নিতাই বলল, ওস্তাদ, আজ থেকে আমাকে সাগরেদ করে নাও। আজ নয়, পরশু অমাবস্যে, সে দিন থেকে। ঠিক বলছো? ঠিক। বাবা ভূতনাথের দিব্যি। বাবা ভূতনাথের দিব্যি। ও চাপা একটা আনন্দে নিতাইয়ের চোখ মুখ হেসে উঠল। পোড়া সিগারেটের টুকরো টান মেরে ফেলে নিতাই মনের আনন্দে গেয়ে উঠল, আরে গাজনের বাদ্যি বাজে, বাজে কাশি ঢোল রে, গাজনের বাদ্যি বাজে, গাজনের বাদ্যি বাজে, বাজে বাঁশি ঢোল রে, মন রে বোম ভোলানাথ বল রে, মন রে বোম। 1 ঘুঁটি জল ফরমাস করো না ওস্তাদ, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে।
ঘরের দিকে চেয়ে রূপলাল বলল, এই এক ঘটি জল দিস তো খুশি। খানিক পরে কপাটের শিকলটা নড়ে উঠল। তারপরেই মাজা কাঁসার ঘটিতে জল নিয়ে খুশি দাওয়ায় পা দিল। তড়াক করে উঠে গেল নিতাই, হাত বাড়িয়ে নিতে গেল জলের ঘটিটা। আঙুলে আঙুলে একটু ছোঁয়া, অমনি খুশির হাত থেকে জলের ঘটিটা খসে পড়ল। নিতাই বলে উঠল, আহা হা হা হা, তেষ্টার জলটা অমন করে পড়ে গেল গো। থাক থাক, আর কষ্ট করতে হবে না, থাক। খুশি আস্তে আস্তে ফিরে গেল। একটা অজানা আতঙ্কে তার মুখে ছায়া নেমেছে, হাতখানা কাঁপছে। নিতাইয়ের আঙুল নয়, যেন একটা সাপের গা ছুঁয়ে ফেলেছে খুশি। নিতাই আর দেরি করল না। আসি গো ওস্তাদ, পরশুদিন আসবো বলে সেও পা বাড়ালো। পেছন থেকে রূপলাল বলে দিল, সন্ধ্যের পর মনসা পোতার শ্মশান তলিতে যেও, আমিও যাব। ঘরে গিয়ে রূপলাল দেখল খুশি চুপ করে বসে আছে, পাঁশুটে মুখে ভয়ের ছায়া। রূপলাল তার গায়ে হাত দিয়ে বলল, কি হলো খুশি? ওমন থমথমা হয়ে রইলি কেনে? আস্তে আস্তে খুশির মুখ থেকে পাঁশুটে রংটা মিলিয়ে গেল। বলল, অনেকদিন বাদে কেমনে যেন গাটা ছমছম করছিল। এক মুহূর্তের জন্য রূপলালের বুকটা ছ্যাঁত করে উঠল। তারপরেই হেসে বলল, আরে ভয় কি, আমি তো আছি। স্বামীর হাঁটুতে গাল রেখে খুশি বলল, হ্যাঁ গা, ওই লোকটাকে তুমি কালা বিদ্যে শেখাবে? নাই শেখালে, ও কিন্তু ভালো নয়। আরে দিব্যি করে ফেলেছি যে, ছোঁড়াটা খেপাটে, তবে খারাপ লয়। কৃষ্ণপক্ষের ভরা চতুর্দশীর রাত। দুয়ারে খুটখুট শব্দ হলো। ভেতর থেকে খুশি বলল, কে? চাপা গলায় আওয়াজ হলো, আমি। দরজা খুলে খুশি বলল, কে জাদুকর এলে? না গো। না গো, আমি নিতাই। খুশি যেন একটা ধাক্কা খেল। দরজার কপাটটা সজোরে আঁকড়ে ধরে বলল, তুমি এখানে কেন? জাদুকর তো মনসাপতর শ্মশানতলিতে রয়েছে, সেখানে যাও। বলছি, এক ঘটি ঠান্ডা জল হবে, বড় তেষ্টা। এ কেমন তোর কথা বাপু? দিনে রেতে যখন তখন তেষ্টা? গলা ছেড়ে হেসে উঠল নিতাই। তারপর হঠাৎ হাসি থামিয়ে চাপা গলায় বলল, ঠিক ধরেছ, দিনে রেতে সব সময়ই আমার তেষ্টা। জোড়া ভুরু কুঁচকে খুশি বলল, তা আমার কাছে ছাড়া কি আর কোথাও জল নেই? না গো খুশি, আমার তেষ্টার জল তুমি ছাড়া আর কারোর কাছে নেই। নিতাইয়ের কথাগুলো কেমন লালা জড়ানো। খুশি দরজাটা বন্ধ করে দিতে গেল, তার আগেই নিতাই খপ করে একখানা নরম হাত ধরে ফেলল। বলল, জীবনটাই হাসি খুশির মেলা গো। জাদুকর তোমায় কি দিয়েছে? আমি তোমায় অনেক দেব, অনেক সুখ। তুমি আমার হও খুশি, তুমি আমার হও। খুশির সর্বাঙ্গ তখন থরথর করে কাঁপছে। তার মনে হতে লাগলো কতগুলো সাপ কিলবিল করে তার গা বেয়ে উঠছে। মাথার উপর চক্কর দিচ্ছে বিশ্রী একটা বাদুড়। তার পাখা ঝাপটানোর হাওয়া মুখে লাগছে। ভয়ে চিৎকার করে উঠেই ঢলে পড়ল খুশি। নিতাই এতটা ভাবেনি। সে আর দাঁড়ালো না, ছুটে বাইরের অন্ধকারে মিশে গেল। গাঢ় ঘুমের কুয়াশা ধীরে ধীরে ফিকে হয়ে আসে, আর তারই মাঝে রূপলাল যেন অনেক দূর থেকে ডাকছে, খুশি, 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 কি হলো তোর?
খুশি! চোখের ভারী পাতা দুটো মেলে খুশি দেখল শিয়রে সত্যিই রূপলাল। খুশি, কি হলো তোর? খুশি! স্বামীর বুকে মুখ রেখে হু হু করে কেঁদে ফেলল সে। নেতাই শয়তানকে তুমি আর হাসতে দিও না, কখনো না। ও আমায় গুণ করবে, ও আমায় মেরে ফেলবে গো। খুশিকে বুকে জড়িয়ে ধরে রূপলাল হ্যাঁ করল না, না করল না, গুম হয়ে বসে রইল। শুধু তার মশাল চোখ একবার দপ করে জ্বলে উঠল। নিতাইকে মানা করতে হয়নি, নিজে থেকেই সে আর আসেনি। 1.5-2 মাস কাটল, রূপলাল তবু নিশ্চিন্ত হতে পারল না। খুশি বলেছিল, ও শয়তান যখন আমার হাতখানা ধরলো তখন না শরীরটা আমার অবশ হয়ে গেল। মনে হলো তুমি আমার হাত ধরেছ। বলিস কি? হ্যাঁ গা। তারপর ও নচ্ছার যখন বললে জাদুকর তোমারে কি দিয়েছে, তখন হুঁশ হলো। আমার মন বললে এ তুমি নয়, এ নিশ্চয়ই শয়তানটা। আমার শরীরটা কাঁপতে লাগলো, আর তারপর কিচ্ছু মনে নেই। খুশির কথা শুনে মনে মনে চমকে উঠেছিল রূপলাল। নিতাই গুণিনের হাতের ছোঁয়ায় অবশ হয়ে এসেছিল খুশির সর্বাঙ্গ। মনে হয়েছিল রূপলালই তার হাত ধরেছে। তাহলে খুশিকে ঠিক অবশ নয়, বশ করেছিল নিতাই। তবে কি নিতাই গুণিন ডাকিনী মন্ত্র জানে? এত বড় গুণিন হয়েও কেন সে রূপলালের কাছে এসেছিল সে তো এখন বোঝাই যাচ্ছে। কালা জাদুবিদ্যার লোভে নয়, এসেছিল খুশি ফুলের টাটকা মধুর লোভে। নেপালি তান্ত্রিক গুরুর বিদ্যে কখনো মিথ্যে বলে না। অন্ধ খুশির জীবনে তাহলে ওই শনি, ওই নিতাই গুণিন। ছাদ করে উঠল রূপলালের বুকটা। তারপর থেকেই খুশিকে আর চোখের আড়াল করে না রূপলাল। ফসল কাটার দিন এসে গেছে। আউশের নতুন ফসল। বুড়ো মোড়লের 22 বিঘের ফসল তুলে গঞ্জে পাঠিয়ে দিয়েছে রূপলাল। এবার মহাজনের গদি থেকে আদায় আনতে যাওয়ার কাজটাই বাকি। ফসল কাটার সময় নিজে একটি বারও মাঠে যায়নি রূপলাল, পাছে খুশিকে চোখের আড়াল করতে হয়। কিন্তু আদায়ের ব্যাপারে নিজে না গেলেই নয়। রূপলাল বলল, ও ভোর ভোর গঞ্জে চলে যাব আর সুজি ঢলবার আগেই ফিরে আসবো। আরে ভাবিস নে খুশি, সুদামাকে রেখে যাচ্ছি তো। গঞ্জে চলে গেল রূপলাল। কিন্তু যতই তাড়াহুড়ো করুক, ফিরতে ফিরতে সূর্য ঢলে পড়ল। ছোট ছোট কিউটের বাচ্চার মতো কুণ্ডুলি পাকানো ছোট ছোট কালো মেঘ সাঁঝের আকাশে জড়ো হতে লাগলো। শালতলির সীমানায় গাড়ি থেকে নেমে পড়ে জোরে পা চালিয়ে দিল রূপলাল। বলদের গাড়ি বড় ধিকিয়ে চলে। খানিক দূরে এগোতেই তারই ক্ষেতের মুনিশ সুদামার সঙ্গে দেখা। অন্ধকার নেমেছে বলেই বোধহয় সুদামা তাকে দেখেনি, কিন্তু রূপলালের বিরক্তির সীমা রইল না। চেঁচিয়ে ডাকল, এই সুদামা, ঘরের মানুষটাকে একা রেখে চলে যাচ্ছিস? বারে। সুদামা যেন একটু ঘাবড়ে গেল, বলল, হাই দেখো, তুমি ঘরে ঢুকলে তাই তো আমি চলে এলুম কর্তা। রূপলালের মুখটা হাঁ হয়ে গেল। বলল,
আমি ঘরে ঢুকলাম। ঢুকলে না? এই তো কতক্ষণ আগে ঢুকলে তো, নিজের চোখে প্রত্যক্ষ করলুম। মাথার উপর গুড়গুড় করে মেঘ ডেকে উঠল, গুড়গুড় করে উঠল রূপলালের বুক। আর কোনো কথা না বলেই সে ছুটল ঘরের অভিমুখে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাতাসও হঠাৎ ছুটতে লাগলো হু হু করে। মাথার উপর ঘন ঘন হাঁকার দিতে লাগলো অদৃশ্য দৈত্য দানব দল। কালো কালো অসংখ্য মেঘ বাদুড়ের দল আকাশে পাখা ঝাপটাচ্ছে। তীর বেগে ছুটল রূপলাল। এক ধাক্কায় উঠোনের আগরটা ঠেলে দাওয়ায় পা দিয়েই থমকে থেমে গেল। ঘরের কপাট বন্ধ, ভেতর থেকে আওয়াজ আসছে। তোমায় বাসি না তো আর কাকে বাসি গো? সত্যি? সত্যি সত্যি সত্যি। তুমি কি আমার মন বোঝো না? থেকে থেকে শুধাও কেনে? মাথাটা ঘুরতে লাগলো রূপলালের। দুটো গলার একটা গলা সে চিনি, খুশির। কিন্তু পুরুষের গলাটা যে তার নিজের, হুবহু তার গলার আওয়াজ, তারই বলার ভঙ্গি। কপাটের আড়ালে কে? কপাটে ধাক্কা দিতে গিয়েও হাতখানা সরিয়ে নিল রূপলাল। তারপর পা টিপে টিপে নেমে গেল উঠোনে বাতাবি লেবুর গাছটার পাশে। সামনেই আধখোলা জানলা, ভেতরে পিদিম জ্বলছে। জানলায় উঁকি দিয়ে রূপলাল পাথর হয়ে গেল। দেখল বিছানার উপর দু হাতে খুশিকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর একটা রূপলাল, যেন রূপলালেরই যমজ ভাই। বাজ পড়া তাল গাছের মতোই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রূপলাল। তার আর বুঝতে বাকি রইল না ওকে। জানে নিতাই গুণিন ডাকিনী মন্ত্র নিশ্চয়ই জানে। ডাকিনী মন্ত্র ছাড়া রূপ বদল করা যায় না। নিতাই বুঝেছিল রূপলাল ছাড়া খুশি আর কারোর নয়, আর কারোর হতে পারে না। খুশি তার ভালোবাসা দিয়ে শুধু রূপলালকেই লতার মতো জড়িয়ে আছে। কিন্তু নিতাইয়ের লোভ তবু যায়নি। পাপের গর্ত থেকে তার লালসা লুকিয়ে হাত বাড়িয়েছে খুশির দিকে। ডাকিনী বিদ্যায় সিদ্ধহস্ত নিতাই তাই আজ রূপলালের রূপ ধরে খুশিকে ভোগ করতে এসেছে। দপ করে জ্বলে উঠল রূপলালের দুই মশাল চোখ। দেখতে দেখতে শক্ত হয়ে উঠল তার দেহের পেশিগুলো। আবার ঘুরে গিয়ে যার কপাটে ঘা মারল। ভেতরে আর একটা রূপলাল সতর্ক হয়ে উঠল। কপাটে আবার ঘা, সঙ্গে সঙ্গে চিৎকার, খুশি খুশি। ভেতরে চমকে উঠল খুশি, বলল, হ্যাঁ, বাইরে তোমারই গলা জানো। ও কে জাদুঘর? কপাটে আবার ধাক্কা, আরো জোরে আরো জোরে রূপলালের গলা শোনা গেল। তোর ঘর খুশি, ও তোর ঘরে শয়তান ঢুকেছে, ও নিতাই। ধর্মর করে উঠে বসলো খুশি, আলু থালু হয়ে বলল, ও কি বলছে জাদুঘর? শুনছো? দ্বিতীয় রূপলালের মুখ চোখ তখনও লালসা জড়ানো। ঘন নিঃশ্বাসে প্রথম রিপুর উত্তাপ। খুশিকে কাছে টানবার চেষ্টা করে সে সেই একই গলায় বলল, আমি যে বলছে খুশি, আমি রূপলাল। এই রূপলাল তোর কাছে রয়েছি, বাইরে ওটা নিতাই শয়তান। বাইরের রূপলাল কপাটে আরো জোরে ধাক্কা দিল, আরো 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 জোরে। পুরনো কাঠের আগুন সইতে পারল না, মরমরিয়ে ভেঙে গেল। দুহাট হয়ে গেল দুটো কপাট, আর ঝড়ের মতো ঘরে পা দিয়ে বাইরের রূপলাল চিৎকার করে উঠল, এ কার কোলে শুয়ে আছিস খুশি?
বলছে নিতাই গুণিন। দ্বিতীয় রূপলাল ঠিক তেমনই গলায় বলে উঠল, ওর কথায় বিশ্বাস করিস না খুশি, ও নিতাই, আমি রূপলাল। দোরগোড়া থেকে প্রথম রূপলাল বলল, শয়তান গুণিন তোকে গুণ করেছে খুশি। আরে আমি রূপলাল, আমাকে চিনতে পারছিস লাই? হেসে উঠল দ্বিতীয় রূপলাল, হুবহু রূপলালের মতোই হাসি। হাসতে হাসতেই বলল, মিছে কথা খুশি, মিছে কথা। এই দেখ আমার হাত মুখ, না তুই দেখ না। খুশির একখানা হাত নিয়ে নিজের মুখে ছোঁয়াতে লাগলো দ্বিতীয় রূপলাল। দোটানায় পড়ে অন্ধ খুশি কেঁদে উঠল। সত্যি করে বলো না গো, কোনটা আসল জাদুকর? কামের নেশা, বড় নেশা। দুহাত দিয়ে খুশিকে বুকে সাপটে ধরে মুখের ওপর মুখ রেখে দ্বিতীয় রূপলাল বলল, আমি 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 জাদুকর, আমি তোর রূপলাল খুশি, আমি চিনতে পারছিস না? আর স্থির থাকতে পারল না প্রথম রূপলাল। চালের পাতা থেকে কি একটা জিনিস তার হাতের মুঠোয় চলে এলো। দিনের আলোয় নিমেষের জন্য বিদ্যুৎ ঠিকরে উঠল তার হাতে। তারপরেই দ্বিতীয় রূপলালের মুন্ডুটা কাত হয়ে লটকে পড়ল। আকাশে অদৃশ্য দৈত্য দানর দল বিকট শব্দে হাঁকার দিয়ে উঠল। খ্যাপা হাওয়া হেসে উঠল থরথর করে। আর রক্তমাখা রামদাখানা হাতের মুঠোয় ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রথম রূপলাল। তার চোখের সামনে দ্বিতীয় রূপলালের রক্তমাখা দেহটা দেখতে দেখতে নিতাই গুণিনের চেহারা নিল। খুশি যেন এতক্ষণ বোবা হয়ে গিয়েছিল। ভয়ে আতঙ্কে হঠাৎ চিৎকার করে উঠেই ঢলে পড়ল। মশাল জ্বালা চোখের স্থির দৃষ্টি মেলে রূপলাল দেখতে লাগলো খুশির গা বেয়ে কিলবিল করে উঠছে বিষাক্ত সাপের দল। মাথার ওপর চক্কর দিচ্ছে রক্ত শোষা বাদুড়। ঠিক এই দৃশ্যই দেখেছিল রূপলাল যেদিন সে প্রথম এসেছিল খুশির ভবিষ্যৎ গণনা করতে। নেপালি তান্ত্রিকের দেওয়া বিদ্যা মিথ্যে বলে না। হাতের অস্ত্রটা ফেলে আস্তে আস্তে খুশির কাছে এগিয়ে গেল রূপলাল। নাকের নিচে হাত রেখে দেখল নিচে পৌঁছে গেছে কি না কে জানে।